যারা পিআর এর পক্ষে তারা স্থিতিশীলতা চায় না বলছে বিএনপি। অসাংবিধানিক চাওয়া না মানার হুঁশিয়ারি, প্রতিবেশী দেশের হস্তক্ষেপকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে জামায়াত। ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে, সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা বাংলাদেশের যারা কল্যাণ চায় না তারা। প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই, মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দ্রুত জুলাই সনদ সইয়ের আশা। ফেব্রুয়ারির প্রথমার্ধের পরে যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে কোনো ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন, বললেন সিইসি। আইনি বাধা না থাকলেও একটি পক্ষের চাপে দেয়া হচ্ছে না, দাবি এনসিপি নেতা সার্জিসের। ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ দিয়ে ইনুর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। কুষ্টিয়ায় ৭ জন হত্যায় জাসদ সভাপতির বিরুদ্ধে ৮ অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। ৯ মাস পর ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিনের দুয়ার। আপাতত থাকা যাবে না রাতে। জানুয়ারি ফেব্রুয়ারিতে শিথিল থাকবে বিধিনিষেধ। এবং এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরপর দুদিন মাঠে নামলেও প্রভাব পড়বে না পারফরমেন্সে, মাঠে সেরাটা দেওয়ার পরামর্শ। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বলেন, পিআর হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস, তাই শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হবে। অসাংবিধানিক চাওয়া না মানার হুঁশিয়ারিও দেন সালাহউদ্দিন। দলের আরেক নেতা ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শিগগিরই বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হবে। কখনো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়তাম। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সংসদের নিম্নকক্ষে বা উচ্চকক্ষে কেউ বা উভয় পক্ষে, কেউ আবার চান প্রচলিত সংসদীয় পদ্ধতিতেই হোক আগামীর জাতীয় নির্বাচন। সারা পৃথিবীতে যেখানে পিআর পদ্ধতি, বরাবরের মতোই পিআর পদ্ধতিতে নির্বাচন না করতে মত দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা থাকুক তা চায় না। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, যাতে কিছু সিট বেশি পায়। আমাদের জনগণ জানতে চায় আমরা কাকে ভোট দিলাম। যে ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। আসলে এটা জনগণেরই বক্তব্য। এর আগে সকালে সংসদ ভবন এলাকার লেক রোডে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের র্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনে জামাতে ইসলামের ইন্ধন থাকতে পারে। ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করেছেন। পতিত আওয়ামী সরকার প্রধানের গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে তাতেও ভারতের মদত ছিল বলে দাবি করেন রুহুল কবির রিজভী। অর্গানাইজেশনও আছেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনমুখী দল হিসেবে ভোটের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তবে প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে দলটি। চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেছেন দলটির আমির। বাংলাদেশের জনগণের সঙ্গে চীন সম্পর্ক উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ।
রাজধানীর মগবাজারে দলটির প্রধান কার্যালয়ে বৈঠকে বিভিন্ন বিষয় হয় খোলামেলা আলোচনা। পরে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচনমুখী দল হিসেবে ভোটের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। বর্তমান চ্যালেঞ্জ নিয়ে চীনা প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে জামায়াত আমির জানিয়েছেন, প্রতিবেশী দেশের যে কোনো ধরনের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আমির জামাত বলেছেন, আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। চীনা প্রতিনিধি দলের প্রধান ঝো পেংজিয়ান জানান, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় চীন। আমরা এখানে এসে সম্মানিত বোধ করছি। চীন এবং বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও জোরদারে আমরা কূটনৈতিক ও নীতিগত উদ্যোগ নিয়েছি। আমরা দুদেশের ভালো প্রতিবেশী। বৈঠকে চীনকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জামায়াত আমির। গাজার মুসলমানদের প্রতি যে অত্যাচার হচ্ছে সেই মানবাধিকার লঙ্ঘনের কথা তিনি তুলে ধরেছেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশ চালাবে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদেরাও জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $4 ট্রিলিয়ন ঘাটতি পূরণে বড় দেশগুলোকে আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এই বৈঠকে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে সফরসঙ্গী বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও ডক্টর নাকিবুর রহমান এবং এনসিপির 2 নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারাকে পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। বাংলাদেশে ইউএস এর যে বিজনেসম্যান, যারা বড় বড় কোম্পানি, ইউএস এর যত বড় বড় কোম্পানি আছে, তাদের সাথে প্রফেসর ইউনূসের একটা বড় মিটিং হয়েছে। সেখানে উনি তাদের উদ্দেশ্যে বাংলাদেশে আরো ইনভেস্টমেন্ট করার আহ্বান জানিয়েছেন এবং এই মিটিংটায় বাংলাদেশের থেকে যে 6 জন যে পলিটিক্যাল লিডার এসেছেন প্রফেসর ইউনূসের ইনভাইটেশনে, তারা 6 জনই উপস্থিত ছিলেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে টেকসই উন্নয়ন নিয়ে প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ুর ক্ষতিকারক প্রভাব ও বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে বিশ্ব নেতাদের পাশে থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। পরে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে উচ্চ পর্যায়ের ওয়ার্কিং সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধানের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কথা বলেন। প্রতিটি বৈঠকেই দেশের চলমান সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শুধু নয়, বিশ্ব নেতা হিসেবে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে গুরুত্ব পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব বৈঠকে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ ও সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বৈশ্বিক সংকট মোকাবেলা করে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে তা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এনসিপিকে শাপলা প্রতীক কেন দেয়া হবে না, ইসি তার ব্যাখ্যা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এটা কমিশনের সিদ্ধান্ত। জানান, এনসিপি দেশদ্রোহী নয়, তাই তাদের হুঁশিয়ারিকে হুমকি মনে করছে না ইসি। সংসদীয় পদ্ধতিতেই জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে সিইসি বলেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী চলতি মাসেই দেওয়ার কথা প্রতীকসহ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন। এরই অংশ হিসেবে বুধবার 115টি প্রতীকের গেজেট প্রকাশ করা হয়। তবে নতুন রাজনৈতিক দল এনসিপির চাহিদা অনুযায়ী শাপলা প্রতীক ইসির গেজেটে না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নিবন্ধন পেতে যাওয়া দলটি। এ নিয়ে বৃহস্পতিবার কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেন। নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে সিএসি জানান, প্রতীক নিয়ে এনসিপির হুঁশিয়ারিকে হুমকি মনে করছে না ইসি। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, আমরা শুনেই যাব এবং আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। না, আমরা না মুঠো হুমকি মনে করি না।
কারণ ওনারা তো ওনাদের দেশদ্রোহী না, ওনারা দেশপ্রেমিক তো। সংসদীয় পদ্ধতিতেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে সিএসসি বলেন, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন করতে যা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে জোরে নিচ্ছি। বিহারটা তো আর পিওতে তো নাই, আইন না বদলাইলে তো পারি না আমি। সব দল ভোটের আগেই সমঝোতায় আসবে বলেও আশাবাদী সিএসসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এবং পদ্ধতি নিয়ে রাজনীতির মাঠ যখন উত্তাল, ঠিক তখনই প্রধান নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন ভোট হবে আগের পদ্ধতিতেই, আর ফেব্রুয়ারির শুরুতে এবং রমজানের আগেই ভোট নেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুত নির্বাচন কমিশন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আইনগত বাধা না থাকলেও নির্বাচন কমিশন একটি পক্ষের চাপে এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে মৌলভীবাজারে দলটির বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন সার্জিস। শাপলার ক্ষেত্রে আমাদের আলাদা অপশন আছে কিনা, আমরা তো আলাদা অপশন দিয়েছি। আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি। যদি একান্তই তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু এটা সবচেয়ে দুঃখের কথা, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান, কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না। আমরা আশা করছি শাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্কা হিসেবে পাবো। এশিয়া কাপের খবর, অলিখিত সেমিফাইনালে কিছুক্ষণ পর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকের ম্যাচের সব থেকে বড় প্রশ্ন হয়তো লিটন কুমার দাস খেলবেন কিনা, এবং আমরা যতটুকু টিম ম্যানেজমেন্টের কাছ থেকে খবর পেয়েছি ফিটনেস টেস্টে খুব বেশি এদিক ওদিক না হলে লিটন কুমার দাস খেলবেন, হয়তো তিনি কিপিং করবেন না। সেক্ষেত্রে নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে একাদশে, শামীম পাটোয়ারিকে জায়গা ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে সাইফুদ্দিনের জায়গায় তাসকিন আহমেদ, নাসুমকে ড্রপ করে শেখ মেহেদি এবং লিটন আসলে খেলতে পারেন পারভেজ ইমনের জায়গাতে। ওপেনিং জুটি ঠিকঠাক থাকবে, 3 নম্বরে লিটন খেলবেন এবং সব মিলিয়ে বাংলাদেশের পক্ষে আসলে যতটা শক্তিশালী দল বা একাদশ ঘোষণা করা যায় সেটাই তারা করবে। এবং দর্শকদের দেখবেন আমার পেছনে, এখানে আসলে বাংলাদেশি সমর্থকদের সংখ্যাটা আজকে অনেক বেশি গতকালকের তুলনায়। গতকালকে ভারতীয়দের জন্য আসলে টিকিট সেভাবে পাওয়া যায়নি। বাংলাদেশি সমর্থকরা আসলে ওয়েট করছিল যে পাকিস্তান ম্যাচেই তারা খেলাটা দেখতে আসবে, এবং সেই প্রভাব হয়তো আমরা স্টেডিয়ামে দেখব। দর্শকদের সংখ্যা অনেক বেশি হবে পাকিস্তানি সমর্থকদের থেকে, এবং মাঠে সেই অ্যাডভান্টেজটা নিশ্চয়ই লিটন দাসের দল পাবে। এবং আজকে যে উইকেটটাই খেলা হবে সেই উইকেট সম্পর্কে বললে সেখানে স্পিনাররা বাড়তে একটু সুবিধা পেতে পারে। সেক্ষেত্রে শেখ মেহেদিকে প্রয়োজন হবে বাংলাদেশ দলের। নাসুম আহমেদ যেহেতু তেমনভাবে ফর্মে নেই, সেহেতু নাসুমকে ড্রপ করার সিদ্ধান্তটাই টিম ম্যানেজমেন্ট নেবে। সাইফুদ্দিনকেও আসলে জায়গা ছেড়ে দিতে হবে। তাসকিন আহমেদ গতকালকে বিশ্রামে ছিলেন, তাসকিন আহমেদ সেই বিশ্রামের পরে আজকের ম্যাচে বড় ট্রাম্প কার্ড হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশ দলের হয়ে। এবং বাংলাদেশ দল কিন্তু আসলে এমনটাই চেয়েছিল যে আসলে সেই যে বিশ্রামের বিষয়টা, কারণ আপনি জানেন 18 ঘন্টার ব্যবধানে দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলাটা অনেক কঠিন। বাংলাদেশ দল চাইবে তাদের প্লেয়াররা যেন পূর্ণ ফিট হয়ে বাংলাদেশ দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে জয় নিশ্চিত করে নিজেদের ফাইনালের টিকিটটা কাটতে পারে। আমার কাছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। মিথুন, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা। দুবাই থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাব্বির মিথুন। জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8 অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 29 সেপ্টেম্বর তাকে হাজির করতে বলা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে একাধিকবার শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাসদ নেতা হাসানুল হক ইনু। গণভবনে হওয়া বৈঠকেও আন্দোলন দমনে নানা পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় 8টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বলা হয়, গণভবনে বৈঠক করে আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির পরামর্শ, ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ দিয়ে গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল জাসদ নেতা হাসানুল হক ইনু। স্থানীয় এসপি এবং তার দলীয় ক্যাডার বাহিনীকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিতেন। এদিন ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলের 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন একজন পুলিশ কনস্টেবল। ওই দিন কারা গুলির নির্দেশ দিয়েছিল, কারা গুলি করেছে জবানবন্দিতে তা বর্ণনা করেন প্রসিকিউশনের 17তম এই সাক্ষী। তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন যে তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন।
কিন্তু তিনি গুলি করেননি। চাংখারপুলের এই হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 9 মাস বন্ধ থাকার পর আগামী 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন একথা জানিয়েছেন। বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গত 1 ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে নানা মহলে চলে আলোচনা সমালোচনা। অবশেষে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার ঘোষণা দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ন্ত্রণে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। নভেম্বর থেকে 4 মাসের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হবে। তবে শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সেখানে রাত যাপন করতে পারবেন পর্যটকরা। এটাকে রেগুলেট বা কন্ট্রোল করার জন্য আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি, যার সাথে পরিবহন ব্যবস্থাকে সংশ্লিষ্ট করে এটাকে নিয়ন্ত্রণ করা হবে। বাণিজ্যের উদ্দেশ্য কখনো আমার জীববৈচিত্র্য পরিবেশের ঊর্ধ্বে না। এদিকে বিমানবন্দরের 3rd টার্মিনাল খুলে দেওয়ার সার্বিক কার্যক্রম পর্যালোচনা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি নির্মাণ কোম্পানি এখনো হস্তান্তর না করায় এটি কবে খুলে দেওয়া সম্ভব হবে সেটি নিশ্চিত নয়। এটা যে শুধু আমাদের যাত্রী পরিবহনের সেবার উন্নতিকরণ তাও না, এখানে আমাদের একটা অর্থনৈতিক স্বার্থও জড়িত। যত দ্রুত করা যায়। দুঃখজনকভাবে আপনারা যে সুনির্দিষ্ট একটি তারিখ চাচ্ছেন আমাদের কাছে, এটা আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত নাই। পর্যটন এবং টেকসই রূপান্তর এই প্রতিপাদ্য নিয়ে আগামী শনিবার দেশে বিশ্ব পর্যটন দিবস পালনের লক্ষ্যে নানা আয়োজনের কথাও তুলে ধরেন পর্যটন উপদেষ্টা। এইটাকে সম্পৃক্ত করার জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সহিংস আন্দোলনের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখে। সতর্ক অবস্থানে রয়েছেন নিরাপত্তা বাহিনী। লেহ শহর জুড়ে জারি করা হয়েছে কারফিউ। সহিংসতার জন্য বিরোধী দল কংগ্রেসকে দায়ী করেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির দাবি, বিক্ষোভকারীদের মধ্যে কংগ্রেসের একজন কাউন্সিলরকে দেখা গেছে। বুধবার পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে সহিংস বিক্ষোভে নিহত হন 4 আন্দোলনকারী, আহত হয়েছেন আরও 90 জন। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। মামুন, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।